নমস্কার বন্ধুরা, দেখো এক শীতকালের সকাল, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। গন্তব্য দেউলটি। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা, যেতে আর পারছিলাম না। ওই যে বলে না, সময় সুযোগ না হলে যাওয়া হয় না, ঠিক সেরকমই। তো যাই হোক, হঠাৎ করেই মনে হলো না, গিয়েই ছাড়বো। তাই কোনো প্ল্যানিং ছাড়াই এমনি বেরিয়ে পড়লাম যে যাওয়া যাক। কলকাতা থেকে অনেক দূরে, যেহেতু 1-1.5 ঘন্টার রাস্তা মোটামুটি, তাই একটু সকাল সকালই বেরিয়েছি। তো আমাদের সাথে তোমরাও এই জার্নিটা এনজয় করো, আমরা চাই। এই জায়গাটা দেখো, আর সেই দিন কিন্তু ভীষণ কুয়াশা ছিল, ভীষণ, মানে এদিক থেকে ওদিকের রাস্তা দেখা যাচ্ছে না। তোমরা দেখো কতটা মেঘলা, কতটা কুয়াশা ছিল। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা, কারণ মানে এই দ্বিতীয় হুগলি সেতু নিচ থেকে যেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু নিজের গাড়ি নিয়ে যাচ্ছি, তখন আলাদাই এক অনুভূতি লাগছিল। দেখো কি সুন্দর লাগছে। আমাদের সাথে তোমরা অবশ্যই এনজয় করো জিনিসটা। গাড়ি ছুটছে, আমার বড়মশাই গাড়ি চালাচ্ছেন, সুন্দর যাচ্ছি। এবারে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল, তখন কিন্তু প্রায় 9টা-10টার দিকে বাজতে যায়। আমরা খিদে পেয়ে গেছে, তাই এক জায়গায় একটু টি ব্রেক এবং একটু বিশ্রাম নিতেই দাঁড়িয়েছি রীতিমতো। দেখো, সবাইকে দেখিয়ে দিলাম। আর এখানে নেমে তো দেখি এই দৃশ্য, দেখো এত সুন্দর লাগছিল। এটা কিন্তু এই দৃশ্য দেখার জন্য আমাদের অনেক অপেক্ষা করতে হয়, আমাদের শীতের অপেক্ষা করতে হয়। যারা কলকাতায় থাকো, কলকাতার গরম জানো যে আমরা শীতের কিভাবে অপেক্ষা করি এবং এই দৃশ্য দেখার জন্য আমরা কিভাবে মরিয়া হয়ে থাকি। তো দেখো, এই বীজটা কিন্তু এখনো তৈরি হয়নি। তো রাস্তার ধারে যে ছোট ঘুমটি মতন দোকান থাকে না, আমার ওখান থেকে খেতে খুব ভালো লাগে। তো মা খাচ্ছিল পাউরুটি, আমরা পাউরুটি না, আমরা খেয়েছি ঘুগনি, মুড়ি আর চা। আমার কর্তার ভীষণ ঝাল লেগে গেছে। আর তারপরে গরম গরম চা, ভীষণ ঠান্ডা চারিদিকে, এই সময় চা খেতে তো আলাদাই মজা লাগে। দেখো ছোট্ট একটা দোকান, তার মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করা আছে। ওনার সাথে কথা বলে জানলাম যে উনি ভোর 5টায় এগুলো নিয়ে আসেন, মানে তারও আগে ওঠেন, উঠে এগুলো তৈরি করেন এবং এখানে নিয়ে আসেন। রাস্তার ওই পারে বাড়ি, আর হাফ বেলার পর ওনার হাজব্যান্ড এসে বসেন। তাই জন্য আমার এইসব দোকান দিয়ে খেতে খুব ভালো লাগে, এদের সাপোর্ট করতে আমার খুবই ভালো লাগে, যেটুকু পারি আর কি, এটুকুই তো পারি করতে। যাই হোক, তারপর খাওয়া হয়ে গেল, আবার রওনা দিলাম, যেহেতু রাস্তা অনেকটা, দেখবো, দেখে আবার ফিরবো। মাকেও নিয়ে গিয়েছি। এবারে চলে এসেছি আমরা শরৎচন্দ্র মশাইয়ের বাড়ির কাছাকাছি। দেখো এই এখানে বোর্ডটা দেখলে, এই বোর্ডের থেকে বাদিকে টার্ন নিলেই সোজা গিয়েই ওনার বাড়ি পড়বে। অনেকেই আসেন এই জায়গাটা দেখতে, ভালোও লাগে। দেখো রাস্তাটা খুবই সুন্দর, আর চারিদিকেই গ্রাম, আর খুব সুন্দর পরিবেশ, ভীষণই সুন্দর পরিবেশ। আর ওখানেই কিন্তু গাড়ি রাখার জায়গা আছে, মানে দেউলটিতে ওনার বাড়ির এখানেই পাশেই গাড়ি রাখার বড় পার্কিংয়ের জায়গা আছে। তোমরা যেই যাও, যেভাবেই যাও, ওখানে পার্কিং করতে পারবে, নিজের গাড়ি নিয়ে গেলে, বাইক নিয়ে গেলেও করতে পারবে। এবারে পার্কিং করে তারপরে তোমরা হেঁটে হেঁটে ওনার বাড়ির সামনে আসবে। চারিদিকে কিন্তু অনেক পসরা বসেছে, অনেক কিছু বিক্রি ভাটা হচ্ছে, যেহেতু টুরিস্টের সমাগম হয়েছে, তাই সেখানে বিক্রি ভাটা হবে, এটাই তো সঠিক ব্যাপার। দেখো অনেক সানগ্লাস নিয়ে বসেছে, অনেকে কিনছে। আর এই যে দেখা যাচ্ছে বাদিক থেকে ওনার সেই বাসস্থান। চলো তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে পড়া যাক। এসব দোকানপাট তো রয়েছে। আর দেখো গাছ দেখে তো আমার হয়ে গেছে, যেহেতু আমি গাছ ভীষণ ভালোবাসি,
বলেছি যে একটু গাছ কিনে দাও না, তো বললো যে হ্যাঁ আসবো, ফেরার পথে আমরা আসবো গাছ দেখতে, সুন্দর করে গাছ দেখবো। যাই হোক দেখলাম। আর এখানেও ভীষণ হাতের কাজের ভীষণ সমাগম হয়েছে, হাতের কাজ খুব বসেছে। দেখো পুঁথি দিয়ে তৈরি গোপাল, পুঁথি দিয়ে তৈরি বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে এখানে, দেখতে খুব ভালো লাগছিল। আর এগুলো বাঁশের জিনিস, এগুলো মাটির তৈরি জুয়েলারি, মাটির তৈরি জিনিস, গহনা। আমরা তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে ঢুকে গেলাম, কেননা অনেক ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। যে দেখতে যাতে ভালোভাবে পাই সেটাও তো ইচ্ছা, কিন্তু অনেকটাই ভিড় হয়েছিল। ঢুকে পড়লাম। দেখো গাছের তলায় কত কার্তিক রেখে গেছে, দেখো কত ভিড়, অনেক ভিড় হয়েছিল। আর এই বাগান বিলাসটা ভীষণ সুন্দর, গেটের ওপর বাগান বিলাসটা লাগছে। আমরা ঢুকে পড়লাম, ভিড় শুধু একবার দেখো তোমরা, ভিড়। যাই হোক, গিয়ে যখন পড়েছি ভিড় ঠেলেই দেখতে হবে। ভীষণ সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে গাছপালা, বলতে পারো বাগান বাড়ি হিসাব মতো। আর বাড়ির মেনটেনেন্স অনেক সুন্দর, এত সুন্দর যত্ন করে রাখা হয়েছে বাড়িটাকে, যে এই বাড়ি দেখতে একবার কেন মানুষ 100 বারও যেতে পারে। এত সুন্দর তার বারান্দা, এত সুন্দর তার পরিবেশ, চারিদিকে গাছপালা ভর্তি। আমরাও ধীরে ধীরে এগিয়ে গেলাম। বাইরে জুতো রাখতে হবে এবং তোমাদের সাথে যদি কেউ যায় তাকেই জুতো পাহারা দিতে হবে। তো যথারীতি আমার বরমশাই জুতো পাহারা দিলেন, আমরা ভেতরে ঢুকলাম। এই হলো ওনার লেখার ঘর, দেখো। আর ওনার আরাম কেদারা, ভীষণ ভিড় ছিল, ভালোভাবে আমি ক্যামেরা নিতেই পারিনি, তাও যেটুকু নিয়েছি তোমাদের দেখাচ্ছি। এই ওনার লেখার টেবিল, এখানে বসেই উনি লিখেছিলেন রামের সুমতি, আরও বিভিন্ন লেখা যেগুলো আমরা ওনার পড়ে থাকি, অভাগীর স্বর্গ। তারপরে দেখো এই পাশে রয়েছে ওনার জুতোটা রাখা রয়েছে, আমি ওটা ঠিক করে নিতে পারিনি, একদম ডান দিকে। আর ওনার কেদারা, যেখানে উনি বসতেন আরাম করতেন, ওনার লাঠি রাখা রয়েছে। ঘরটা ছোট কিন্তু ভীষণ সুন্দর, লেখার জন্য ভীষণ সুন্দর। আর ওই জালনা দিয়ে তখন রূপনারায়ণ নদী দেখা যেত। এখন যেহেতু দিন এগিয়েছে, রূপনারায়ণ নদী অনেক দূরে হয়ে গেছেন, কিন্তু আগে ওনার এই জালনা দিয়েই নদী দেখা যেত। আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে, গিয়ে খুব ভালো লেগেছে। এটা এই ঘরটা দেখো, এই ঘরে কিন্তু বিভিন্ন রকমের আলাপ আলোচনা হতো, বিপ্লবীরা আসতেন সেখানে, এবং এখানে কিন্তু অনেক রকমের পরামর্শ তারা করতেন, মিটিং করতেন এই ঘরটার মধ্যে। এবার চলে যাচ্ছি, আমরা দেখব ওনার ঠাকুর ঘর। এখানে একটু আমার মায়ের বসতে ইচ্ছা হয়েছে, তো মা একটু বসে বিশ্রাম করছেন, আমরা ততক্ষণে একটুখানি ভিডিও করে নিলাম। আর এই দেখো, এইখানেও কিন্তু একটা চরকা রাখা আছে, চরকাটা কত সুন্দর দেখো, এখন তো আমরা দেখতেই পাই না, তাই না? এখানে কিন্তু চরকা রাখা আছে একটা, চরকাটা তোমাদের দেখিয়ে দিলাম, সুতো কাটার চরকা। এটাও উনি আরাম করতেন, এই ঘরে উনি আরাম করতেন। এখানে ওনার পরিবারের বিভিন্ন রকমের ছবি দেওয়া রয়েছে। আর এগুলো কত দিনের, এগুলোতে কত বিপ্লবীদের ছোঁয়া রয়েছে, এটা ভাবলেই আমাদের কত ভালো লাগে। এইটা কিন্তু ওনার নিত্য পূজার আসন ছিল, আর এখানেই উনি পূজা আচ্ছা করতেন, পূজার ঘর এটা। আর দেখো পুরোহিত মশাই এখানে পুজো আচ্ছা দিচ্ছেন, আমরা সেটাও দেখলাম। এবারে আমরা বাড়ির পিছন দিকটা চলে গেলাম। পিছন দিকটা এত সুন্দর, শান্ত, নিবিড়, ওখান থেকে আর ফিরতে মন চাইবে না। দেখো কত বড় দাওয়া, কত বড় উঠোন। এখন তো আমাদের ফ্ল্যাট বাড়িতে উঠোন বলে কোনো বস্তুই নেই, বাচ্চারা উঠোন বলে কিছুই জানতে পারে না। কত বড় দাওয়া, কত বড় উঠোন। আর বাইরে দেখেছো, ওটা কিন্তু রয়েছে ধানের গোলা। আমার মেয়েকে যখন আমি এটা বর্ণনা দিলাম, ধানের গোলা, ওখানে ধান রাখা হতো, এটা এই ওটা সেই, এবং আমার মেয়ে কিন্তু এই সুইচ বোর্ড দেখে অবাক হয়ে গেছে। আমরা এই সুইচ বোর্ড দেখেছি ছোটোবেলাতে, আমাদের স্কুলেও এই সুইচ বোর্ড ছিল, কিন্তু আমার মেয়েরা তো কোনো দিন দেখেনি, তাই ও দেখে অবাক হয়ে গেছে। তো এবার দেখো ধানের গোলাটা এত সুন্দর, সেখানে আমার মেয়ে গেল, একটু দেখে এলো, সত্যি। আর ভীষণ ঝাড় পোছ করা, পরিষ্কার, একদম ভীষণ সুন্দর। তোমরাও যাও, দেউলটি ভালো লাগবে। আর এখানে বাঁশের ঝাড়টা দেখো কি সুন্দরভাবে পড়েছে, তাই না? ভীষণ সুন্দর মনোরম পরিবেশ।
এই চিলেকোঠা দেখে তো আমার মনে হলো এই চিলেকোঠায় কখন উঠবো। দেরি করলাম না আর, কেননা প্রচণ্ড ভিড় ছিল, একটু তাড়াহুড়োও করছিল সবাই যে তাড়াতাড়ি দেখুন তাড়াতাড়ি দেখুন। যারা ওখানে গাইড ছিলেন, যারা ওখানে রক্ষণাবেক্ষণ করে ওই বাড়ির, তারা একটু তারাও দিচ্ছিল যে তাড়াতাড়ি একটু দেখুন, সবাইকে দেখতে দিন এরকম। তো আমরা এখানটায় কিছুক্ষণ সময়টা কাটালাম, কাটিয়ে আমরা ওপরে উঠে গেলাম। সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই ছিল, আর সেই চিরাচরিত লাল সিমেন্ট আর চিলেকোঠার ঘরের মতন দারুণ, খুব সুন্দর। আমরা ওপরে উঠে গেলাম। ওপরটা কিন্তু আরও সুন্দর, ওপর থেকে পুরোটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। চলো উপরে যাওয়া যাক। এই যে উঠে গেছি ওপরে। দেখো বারান্দা থেকে কিন্তু বাইরেটা এত সুন্দর লাগছে, গাছে ভর্তি। আর বারান্দাটাও ভীষণ সুন্দরভাবে করা, সিমেন্ট, দু রকমের সিমেন্ট দিয়ে রং আর কি মিক্স ম্যাচ করে করা, খুব সুন্দর। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। ওনার ব্যবহৃত আসবাবপত্র, ওনার স্ত্রীর ব্যবহৃত জিনিসপত্র এখানটায় সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে। সব ঘর খোলা ছিল না, আর ঢুকে না, বাইরে দিয়েই দেখতে হচ্ছিল। তাই আমরা বাইরে দিয়েই দেখেছি, জানলা দিয়ে বা দরজা দিয়ে, খোলা ছিল দরজা দিয়ে। আর দেখো এখানে থেকে দাঁড়িয়ে বারান্দাটা উপভোগ করতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখো বারান্দা থেকে কিন্তু ওনার নিচে যে স্ট্যাচুটা রাখা রয়েছে বাগানের মাঝে, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা এরপর আস্তে আস্তে নিচে নেমে গেলাম। আস্তে আস্তে নামলাম, কারণ সিঁড়িগুলো কিন্তু বেশ চড়াই ছিল, ওই জন্য খুব ধরে ধরে সাবধানে নামলাম। এরপর আমরা নিচে নেমে এলাম, আর আমার হাজব্যান্ড ওখানে আমাদের জুতো পাহারা দিচ্ছিল, তাই তার সাথেও কিছুটা সময় কাটালাম। ওপরে কী কী দেখলাম বললাম। আর দেখো চারিদিকে পরিবেশ এত সুন্দর। এখানে ওনার বাড়ির দাওয়ায় বসে বেশ কিছুটা সময় আমরা কাটালাম। আর এত সুন্দর দিনটা ছিল, রোদ ছিল না, মেঘলা ছিল, আর তার সাথে যদি এরকম সুন্দর পরিবেশ হয়। আমরা এগিয়ে গেলাম। ওনার 3টে স্মৃতিসৌধ আছে। এবারে আমরা এগিয়ে যাচ্ছি। এটা দেখো বাড়ির পেছনে প্রচুর বাঁশঝাড় রয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি স্মৃতিসৌধের দিকে। ওনার স্ত্রী এবং ছেলের স্মৃতিসৌধ রয়েছে সেখানটার। এখান থেকে কিন্তু বাড়িটাও ভীষণ সুন্দর লাগছিল। দেখো দেখো ওনার 3টে স্মৃতিসৌধ রয়েছে ওখানে, সেটাও ভীষণ সুন্দর জায়গা, ওটা আমরা দেখে নিলাম। আমরা ওখান থেকে এবার বেরিয়ে হাঁটতে লাগলাম। হেঁটে আমরা রূপনারায়ণ নদীর দিকে যাব। তাও তোমাদের একবার বাড়িটা আর একবার ঘুরে দেখিয়ে দিই। কত সুন্দর লাগছে, যে আউটলুকটা বাইরে থেকে ভীষণ সুন্দর। আর যথেষ্ট মানুষের আনাগোনা ছিল সেদিন, দেখতেই পাচ্ছ। এবার আমরা এসেছি এখানে ওনার ওই স্মৃতিসৌধটা যেখানে রয়েছে, ওনার স্ট্যাচুটা যেখানে করা রয়েছে ওনার বাড়ি হিসেবে, সেইখানে আমরা এসেছি ছবি তুলতে। এখানে অনেক বয়স্ক মানুষও গিয়েছিলেন, তারা ছবি তুলছেন, এবং আমরা তারপরে এখানে ছবি তুলেছি। বাইরে বাগান বিলাস গাছ তো আমাকে টানছে,
আমি গেটের ধারে চলে এলাম বাগান বিলাস দেখতে। দেখো কি সুন্দরভাবে গাছটা এলিয়ে পড়েছে আর খুব সুন্দর লাগছে, সারা বাড়ি গাছে ভর্তি, এটাই তো বেশি ভালো লেগেছে আমার। তারপরে আমরা রূপনারায়ণ নদীর দিকে যাচ্ছি। আর এই পুকুরটা দেখো, যারা রামের সুমতি পড়েছো তারা জানবে যে কার্তিক গণেশ নামে দুটো মাছ ছিল সেই গল্পে, সেই মাছটা কিন্তু এই পুকুরেই ছিল, আর সেটা কিন্তু সত্যি। তারপরে এখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছিল, ভাবছিলাম কিনবো কি কিনবো না, কিন্তু জিনিসগুলো সত্যি প্রশংসনীয়, কারণ সব কিছুই হাতের কাজ। এগুলো দেখো ক্লে দিয়ে যে গয়নাগুলো তৈরি হয় সেই গয়নাগুলো এখানে, আর বটল আর্টও করা রয়েছে। আমি কিন্তু আগে অনেক বটল আর্ট করতাম, এখন অনেকটা সময় কমে গেছে, পাই না সময়। এগুলো খুব সুন্দর, দেখো তোমরা গেলে এখান থেকে অবশ্যই কিছু কিনো। আর এগুলো দেখো সম্পূর্ণ হাতের কাজ, খুব সুন্দর। তারপরে এলাম গাছের কাছে, যেহেতু আমি গাছ পাগলা তাই গাছ দেখতে এলাম। গাছের চেহারাগুলো খুব একটা ভালো ছিল না, না হলে নিতাম। দেখো গাছের চেহারাগুলো, আর অত দূর থেকে বয়ে নিয়ে আসবো বাড়ি, তাই গাছের চেহারাগুলো খুব একটা ভালো লাগছিল না, আর ওই জন্য আমি খুব একটা ইন্টারেস্ট পেলাম না, নিলাম না। এত দূর থেকে নিয়ে আসবো। ভীষণ সুন্দর সুন্দর জিনিস বসেছে। আমরা যাচ্ছি এবার রূপনারায়ণ নদীর দিকে, চলো। দেখো রূপনারায়ণ নদীর কাছেই চলে এসেছি। এক সাইডে কিন্তু চাষাবাদ হয়েছে, আর এইদিকে মেলার মতন বসে গেছে। তো আমরা এখানে একটু হাঁপিয়ে গেলাম বলে একটু রেস্ট নিলাম, দাঁড়ালাম, চা খেলাম। চা খেয়ে আমরা নদীটা দেখতে যাব। দেখো কত চাষাবাদ হয়েছে, বিভিন্ন রকমের কপি, হ্যাঁ, তারপরে মূলো, এইসব চাষ হয়েছে। আর এই সাইডে সবাই পিকনিক করছিল। পিকনিক স্পটও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, অনেকেই এসে দেখছি পিকনিক করছে, আর এখানটা মেলার মতন বসেছে। সুন্দর জায়গা, একবেলা মানে ডে ট্যুর করার জন্য তোমরা যেতেই পারো। দেখো এই হলো রূপনারায়ণ নদী, ভীষণ সুন্দর। তবে এখানে একটুখানি পরিচর্যা কম দেখলাম, একটু নোংরা দেখলাম। আর দেখো কি সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে, ফুলকপি বাঁধাকপি চাষ হয়েছে, বিস্তৃত এলাকা জুড়ে চাষ হয়েছে। আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটালাম। সময় কাটিয়ে আমরা দুপুরের লাঞ্চ করব, তাই ওখানে কিছুই পাওয়া যাবে না, ওখান থেকে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। দেউলটিকে বিদায় জানিয়ে আমরা এবার লাঞ্চে করব বলে আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম। কোলাঘাট বাইপাস ধরে আমরা এগোচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। বাইপাসে গাড়ি চললে ভীষণ সুন্দর লাগে জানোই, আর কোলাঘাটে যারা গেছো তারা তো জানোই। আমরা শেরে পাঞ্জাবে খাবো, তাই সেই দিকেই আমরা রওনা দিলাম। চলো এসে গেছি শেরে পাঞ্জাবে, এবার কিছু খেয়ে নেওয়া যাক। চলো আমরা বসে পড়েছি লাঞ্চ করতে শেরে পাঞ্জাবের ভেতরে। লাঞ্চে কি নেব সেটাই ডিসকাস করছিলাম। মা খাবে ভাত, আমরা ভাত খাবো না, আমরা খাবো রুটি বা তার সঙ্গে কিছু, তো সেটাই আমরা ডিসকাস করে দিলাম।
এবারে তো আমাদের খিদে প্রচুর পেয়ে গেছে, কেননা খাবারের গন্ধ নাকে আসছে। বলতে না বলতেই খাবার চলে এলো। মা নিয়েছে ভাত, আর মায়ের সাথে একটু মজা করছিলাম, বলছিলাম তোমার কি আজকে জন্মদিন, এত সুন্দর বাটিতে সাজিয়ে দিয়েছে। মায়ের জন্য নিয়েছিলাম ফিশ থালি, আর ওগুলো সব কমপ্লিমেন্টারি ছিল। আর মাছটা ফিশ থালি নিলে মাছটা এক্সট্রা দেবে। এই কাতলা মাছ নিয়েছিলাম, আর আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি, সাথে দুটো পাঞ্জাবি ডিশ। তারপর খাওয়ার পর একটু মুখ মিষ্টি করার জন্য আমরা চলে এলাম বাস্কিন রবিন্সে, পাশেই রয়েছে। বাস্কিন রবিন্স থেকে আমরা কিছু আইসক্রিম কিনে নিলাম। আইসক্রিম খেতে খেতে পুরোটা চারিদিকটা ঘুরে দেখলাম, একটু গল্প করছিলাম, একটু সময় কাটাচ্ছিলাম। দেখো ভীষণ সুন্দর লাগছিল, দিনটা ভালোই কাটছিল। এইবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। যেহেতু বাড়ি অনেক দূর, আসতেও অনেক সময় লাগবে, ব্যাস আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আর কি, এভাবে দিনটা আমরা ভালোই কাটালাম। সারাদিন ভালো কাটানোর পর যখন বাড়ি আসতে হয়, তখন কিন্তু মনটা একদমই ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, বাড়ির পথে তো আসতেই হবে, যাতে আবার নতুন কোথাও যেতে পারি, আবার নতুন ভিডিও বানাতে পারি, তোমাদেরকে আবার নতুনভাবে কিছু দেখাতে পারি। আমাদের সাথে তোমরাও এনজয় করছো দেখে খুবই ভালো লাগছে। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও সুন্দর করে ভিডিও বানাতে পারি, তোমাদের দেখাতে পারি আমাদের আনন্দ, আমাদের সব কিছু। তারপর কলকাতায় ঢুকে পড়লাম। সন্ধে নেমে গিয়েছিল, বেলা হয়ে গিয়েছিল, বাড়িও ফিরে গেলাম। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো। টাটা।